দেশটা তো আমাদেরই, তাই না? আমরাই তো বাংলাদেশ। সামাজিক যোগাযোগ মাধ্যমের শক্তিকে ব্যবহার করে ছোট বড় সমস্যার সমাধানের উদ্দেশ্য নিয়ে পথ চলা শুরু হয় আমরাই বাংলাদেশের। সেই পথ চলাতেই আজ একটু পিছন ফিরে যাব সাভারে রানা প্লাজা ধসের সেই ভয়ঙ্কর সময়টুকুতে। শিখে নিতে চাইব, সমাধানের পথ খুঁজব, সবাইকে একসাথে করে কেমন করে আরেকটু ভালোভাবে আমরা প্রস্তুত হতে পারি, যেন ভবিষ্যতের বিপর্যয়গুলোতে আমরা আরো বেশি প্রস্তুত থাকি, যেন বুক চিতিয়ে মোকাবেলা করতে পারি সেই সময়টাকে। আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে রবি নিবেদিত আমরাই বাংলাদেশে। আমি রাজীব হাসান চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে একটা মানুষের সাথে পরিচয় করিয়ে দিতে চাই, একটু ভূমিকা আসলে না দিলেই নয়। গত পর্বে আমরা তুলে ধরেছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমের অদেখা অন্ধকার কিছু জগতের কথা, দেখিয়েছিলাম মানুষের সরলতার সুযোগ নিয়ে গুটি কয়েক অসুস্থ রুচির মানুষ অশ্লীল পেজ চালিয়ে কিভাবে তাদের নিজেদের ব্যবসা চালিয়ে যাচ্ছে, আর সেই সাথে বিপথে নিয়ে যাচ্ছে তরুণ প্রজন্মকে। আমরাই বাংলাদেশের দ্বিতীয় পর্ব প্রচারিত হওয়ার পর আমরাই বাংলাদেশের ফেসবুক পেজের ইনবক্সে একজন মেসেজ পাঠায়। নিজের পরিচয় দিতে যেয়ে তিনি বলেন, ইন্টারনেট জগতে হাতে গোনা যে কয়েকজন মানুষ বড় বড় অশ্লীল পেজ চালান, তিনি তাদের একজন। তিনি আমাদের কারোর সাথে গোপনে দেখা করে কিছু কথা জানাতে চান। আমরা তার সাথে দেখা করি। কি হয় তার সাথে, কি কথা হয় তার সাথে, চলুন দেখে আসি। কাজী নিপু, এটা তো নিশ্চয়ই ছদ্মনাম। ছন্দনাম। আপনি আমাদেরকে আমরাই বাংলাদেশ পেজে একটা মেসেজ পাঠিয়েছিলেন। জি। কেন পাঠিয়েছিলেন তুই জানতে পারি? আসলে আমরা এই বাংলাদেশের দ্বিতীয় এপিসোডটা দেখার পর অ্যাডাল্ট পেজ নিয়ে যেটা, তো ওটা দেখার পর আমি খুব অনুতপ্ত। আমি কিছু অ্যাডাল্ট পেজ চালাতাম, এখনো চালাই। তো মনে হলো যে আমি ভুল করতেছি। বিশেষ করে যে মেয়েটাকে আপনারা আনছিলেন, ওর কথাগুলো শোনার পর ঠিক থাকতে পারতেছিলাম। আমার ভুলটা আমি স্বীকার করতে আসছি। আপনি কতদিন ধরে অস্ট্রেলিয়ান পেজ চালান? আসলে আমাদের একটা গ্রুপ 2009 থেকে এটা সূচনা হয়, ওখান থেকে আমরা অ্যাডাল্ট পেজ শুরু করি। এই অশ্লীল পেজগুলো যে কন্টেন্ট, এগুলো আসলে কিভাবে করে আপনারা জোগাড় করেন? আসলে কিছু ইন্ডিয়ান পেজ আছে অ্যাডাল্ট পেজ, ওখান থেকে আমরা ছবিগুলো নেই। সবার ক্ষেত্রে না, আমি নেই আর কি। ওখান থেকে বিভিন্ন নায়ক নায়িকাদের ছবি এখান থেকে নেই। আবার অনেক পেজ আছে যারা বিভিন্ন মেয়েদের আইডিতে ঢুকে ফ্রেন্ড হয়ে ওখান থেকে ছবিগুলো কালেক্ট করে অ্যাড্রেস শো দিয়ে দেয়, মেয়েদের সেট দেয়, টাকা পয়সা খাওয়ার, এরকম আর কি ব্যাপারটা। তাহলে আপনার শুরুটা হয়েছিল, আপনি একটা অ্যাডাল্ট পেজ তখন খুলেছিলেন, ওইটাকে জনপ্রিয় করলেন কিভাবে? শুধু এইসব ছবি দিয়েই নাকি এখানে কোনো? আসলে অ্যাডাল্ট পেজ তো এমনি পাবলিক একটু বেশি খোঁজে, আর ইন্ডিয়ান কিছু পেজ আছে, বাংলাদেশে কিছু বড় পেজ আছে, ওদের কাছে আমরা ইনবক্স করছিলাম আমাদের পেজটা প্রমোট করে দেন আর বিনিময়ে যা লাগে দিব। তো ওরা আবার রিচার্জ নিল আমাদের কাছ থেকে, বললো যে 500 টাকা রিচার্জ দেন। মোবাইলে রিচার্জ? হ্যাঁ, মোবাইল রিচার্জ। ওদের নাম্বারে রিচার্জটা দেওয়ার পর ওরা আমাদের পেজটা প্রমোট করে দেয়। মানে ওদের একটা অশ্লীল পেজ আছে, যেই পেজটাতে আপনাদের পেজের লিঙ্কটা ওরা দিয়ে দিত, আচ্ছা সেটা দিয়ে আপনার লাইক বাড়তে থাকলো। আর এখন আমার পেজ বড় হওয়ার পর আমি এইভাবে মানুষের পেজটা প্রমোট করতেছি। আপনার কাছে যারা নতুন নতুন এরকম অশ্লীল পেজ অশ্লীল পেজ না, যারা ভালো পেজ চালায় ওরাই আসে আমার কাছে, অ্যাডাল্ট পেজ প্রমোট করা লাগে না। আচ্ছা, মানে ভালো পেজ যারা আসে তারা আপনাকে টাকা দেয়? তারা আমাকে টাকা দেয়, এই মোবাইলে রিচার্জ করে টাকা দেয়, সেই টাকা দিয়ে বলে হচ্ছে যে তাদের পেজটা আপনি প্রমোট করেন। তাহলে আপনাদের সাথে এই যে ব্যবসাটা, যেটা যে পেজ প্রমোট করা, এটা একটা বললেন হচ্ছে যে কর্পোরেটরা টাকা দিয়ে তাদের পেজগুলো প্রমোট করে, দুই হচ্ছে গিয়ে যারা নতুন নতুন পেজ খুলছে তারাও করে, আর এছাড়া আর কি কি রকমের কাজ আপনাদের 2009 থেকে শুরু করেছিলেন? আমি একটা জিনিস, টার্মটা খুব শুনি, আইডি ফিশিং, এটা একটু বুঝে বলবেন? ফিশিং মানে আমরা যে আইডি হ্যাক করতাম, যেটা একটা লিঙ্ক, ওটাতে ক্লিক দিলে আপনার ফেসবুকের হোম পেজটা চলে আসে, যেখানে ইমেল পাসওয়ার্ড বক্সটা থাকে। তো ওইটা আমরা একটা অ্যাক্ট্রেসের নামে দিয়ে দিতাম, যে তার ছবিগুলো দেখতে চাইলে লিঙ্কে যায় দিতাম, ওখানে চাইতো, আর মানুষ ভাবতো যে লগ আউট হয়ে গেছে, তার পাসওয়ার্ডটা এখানে দিত, আমরা আবার ওই পাসওয়ার্ড আর ইমেলটা পেয়ে যেতাম। ওইটা দিয়ে আমরা লগ ইন করতাম আর তার আইডি থেকে ফোন নাম্বারটা কালেক্ট করতাম। ওই ফোন নাম্বারে আমরা কল দিয়ে টাকা চেতাম, বলতাম যে তোমার আইডি যদি ফেরত চাও তাহলে একটা নাম্বার দিলাম, এই নাম্বারে টাকা পাঠাও, টাকা পাঠালে আমি আইডি ফেরত দিয়ে দিব। 2009 থেকে শুরু করেছেন, মানে 4 বছর ধরে কাজ করছেন। ভয় লাগেনি কখনো ধরা পড়ে যাওয়ার? প্রথম দিকটাতে একটু ভয় লাগতো ভাই কাজ করতে, পরে যখন আস্তে আস্তে আরো কিছু শিখতে পারলাম, স্প্যামিংটা ভালো মতো শিখলাম, তখন আর ভয় লাগে না। আর সরকার ইচ্ছা করলে আমাদের আটকাতে পারে, ধরতে পারে, করে না তারা। এই কারণে আমরা সুযোগটা পেয়ে গেছি। কারণ 2009 থেকে স্প্যামিং করে আসতেছি, এবং তো আমার একটা প্রবলেমও হয়নি। ইন্টারনেটের অথবা ফেসবুকের
একটা বিশাল ভালো জিনিস হচ্ছে কাজী নিপুকে কিন্তু কেউ চেনে না। কাজী নিপু কিন্তু এখন ইচ্ছা করলেই হয়তো আরেকটা নতুন নাম দিয়ে একটা ভালো কাজ শুরু করে দিতে পারে। কাজী নিপু নতুন নামে ভালো কাজ করতেছে। কাজী নিপু তার সব ডকুমেন্টস আজকে আপনাদের জমা দিয়ে দিবে। তো আমার খারাপ কাজের যত ডকুমেন্টস আছে সব এটাতে পাসওয়ার্ড দেওয়া আছে, পেজগুলো ইআইডিতে অ্যাডমিন করা আছে, পেজ আছে। আপনাদের কাছে আমি সব ডকুমেন্টস জমা দিয়ে দিলাম, বাকিটা আপনাদের হাতে। এরপরে আর কোনোদিন অন্য কোনো কাজী নিপু নামে কোনো পেজ ওপেন হবে না তো? অন্তত আমি কাজী নিপু কোনো কাজী নিপুর জমা দিব না। আর আমার মতো যারা জুনিয়র কাজী নিপু আছে ওরা যাতে সিনিয়র হওয়ার চেষ্টা না করে, এই জায়গায় কাজী নিপু সমাপ্তি দিয়ে দেয়। নিপু যারা এখনো অশ্লীল পেজ চালাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? জি, আসলে যারা এডাল্ট পেজ চালায় ওরা কিন্তু অতটা বোকা না, অনেক ট্যালেন্ট, অনেক মেধাবী। চিন্তা করেন 5 মাসে আমি আমার পেজটা, যেটা ফার্স্ট লিস্টে দেখা হচ্ছে বাংলাদেশে হট 1,02,000 মেম্বার করছে মাত্র 5 মাস। তো ওরা চাইলে কিন্তু একটা ভালো কাজ করতে পারে। এটা সম্পূর্ণ তাদের উপর ডিপেন্ড করতেছে, তারা চাইলে তাদের পেজ বন্ধ করে দিবে। আমার অনুরোধ থাকবে তারা তাদের পেজগুলো বন্ধ করে দেয়। আল্লাহ না করুক কালকে তাদের বোনের ছবিটা ওই পেজ আপলোড হতে পারে অন্য কারো পেজ, তখন তার কাছে কেমন লাগবে? ধন্যবাদ নিপু এই সাহসটা দেখানোর জন্য, এই উপলব্ধিটা হওয়ার জন্য। আশা করি আপনাকে দেখে আরো যারা এরকম পেজ চালায় তাদের মধ্যে একই উপলব্ধি আসবে এবং তারাও এটা বন্ধ করে দিয়ে আমাদের ফেসবুকের জীবনটা অশ্লীলতা মুক্ত হবে। ধন্যবাদ নিপু, সবকিছুর জন্য ধন্যবাদ। কাজী নিপুর এই সাক্ষাৎকার থেকে একটা বিশেষ অংশ আমি আবার একটু তুলে ধরতে চাই। সেখানে আইডি ফিশিং বলে একটা জিনিসের কথা নিপু বলছিল। সেটা হচ্ছে, আমি একটু বুঝিয়ে বলি, কখনো কখনো আমরা ফেসবুক ব্যবহার করার সময় কোনো একটা লিঙ্কে প্রেস করলে হয়তোবা দেখা যায় যে আমাদেরকে বলে আমি লগ আউট হয়ে গেছি, তখন আমাদেরকে বলা হয় ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে আবার আমাদেরকে লগ ইন করতে, এবং আমরা সেটা করেও ফেলি। কিন্তু এটা কিন্তু আসলে একটা ফাঁদ। আমরা যখন আমাদের ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিই তখন দেখা যায় এই ইউজার নেম আর পাসওয়ার্ডটা নিপুদের মতো যারা হ্যাকার আছে তাদের কাছে এটা জমা হয়ে যাচ্ছে, এবং পরবর্তীতে তারা এই ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টে ঢুকে আপনাকে নানা রকম ভাবে হয়রানি করে, আপনাকে ব্ল্যাকমেইল করে। ভাবলাম যে এটি আপনাদেরকে জানিয়ে রাখা ভালো, যেন পরবর্তীতে আপনারা আরেকটু সাবধান হতে পারেন। অশ্লীলতার বিরুদ্ধে যুদ্ধ এত সহজে আসলে শেষ হওয়ার নয়, তবে যে কথাটা বরাবরই বলে আসছি, ছোট করেই হোক তবু শুরুটা তো হোক। সেই ছোট করে শুরু হওয়াটা কিন্তু ঠিকই হয়ে গেল। একজন কাজী নিপু কিন্তু অন্ধকার জগৎ ছেড়ে আলোর পথে ঠিকই হাঁটতে শুরু করার সিদ্ধান্ত নিলেন। সবাই একসাথে এগোতে থাকলে এ যুদ্ধে জয় হওয়া শুধু কিন্তু সময়েরই ব্যাপার। আলোর পথে এই পথ চলায় বরাবরের মতো আমাদের পথ দেখাচ্ছে কিন্তু দেশের তরুণরাই। আজকের মূল পর্বে ঢোকার আগে চলুন না দেখে আসি একদল তরুণ মিলে কি হুলস্থুলটাই না করে আসলো কাল বুড়িগঙ্গা নদীতে। বড় কথা আসলে আমরা যে কয়জন মানুষ এখানে আছি সবার পক্ষে তো বুড়িগঙ্গাটাকে সেভ করা সম্ভব না। আমরা শুধু জাস্ট অ্যাওয়ারনেস তৈরি করতে আসছি যে আসুন আমরা বুড়িগঙ্গাতে ময়লা না ফেলি। এই বুড়িগঙ্গাটা আমাদের, এটা আমাদের দেশের, আমরাই বাংলাদেশ। আমরা ইয়াংরা সবাই মিলে কিছুটা করছি, এটা দেখে যদি মানে সরকার বা অন্যান্য আরো অর্গানাইজেশন যারা আছে ওরাও যদি উদ্বুদ্ধ হয়, তারাও যদি প্রায় আসে, এবং শুধু মানববন্ধন করা ভালো, বাট মানববন্ধনের পাশাপাশি যদি আসলে ফিজিক্যালি একটা পলিথিন হলে উঠায়, ওইটাই কিন্তু নদীর জন্য ভালো হবে। ঘোষণাটা আসে স্মাইল ফাউন্ডেশনের কাছ থেকে। আমরাই বাংলাদেশ যোগ দেয় তার সাথে। আমরাই বাংলাদেশের ফেসবুক পেজ থেকে ছড়িয়ে দেওয়া হয় খবর, অভূতপূর্ব সাড়া মেলে। বাকিটা তো দেখলামই। কি শিখলাম আমরা এই অদম্য তরুণের কাছ থেকে? এক, ইচ্ছা করলে আমরা গোটা দেশটাকে পরিষ্কার করে রাখতে পারি যদি সবাই মিলে একসাথে কাজ করি। দুই, ভালো কাজে এদেশে মানুষের অভাব হয় না, সাহস করে শুধু ডাকটা দিতে হয়। আর তিন, এদেশের তারুণ্য শুধু অনলাইনে না, জলে স্থলেও তুলকালাম কাণ্ড ঘটাতে পারে। তবে হ্যাঁ, সব যুদ্ধ কিন্তু একরকম না। কিছু যুদ্ধ আছে যে হাজার চেষ্টা করে আমরা এড়িয়ে যেতে পারবো না। তবে সেসব যুদ্ধ যেন আমাদের ভেঙে চুরে অসহায় করে না দিতে পারে, সেজন্য আমরা নিজেদের প্রস্তুত করে রাখতে পারি। সাভারের রানা প্লাজা ধসের ঘটনা নিশ্চয়ই ভুলিনি আমরা। স্মাইল ফাউন্ডেশনের যে তরুণরা গতকাল বুড়িগঙ্গা পরিষ্কারে কাদাপানিতে নেমেছিল, তাদের এবং তাদের মতো অনেকের ঠিক সময়ে উদ্ধার তৎপরতায় ঝাঁপিয়ে পড়ার কারণেই কিন্তু উদ্ধার পেয়েছিলেন বেশ কিছু আটকে পড়া পোশাক শ্রমিক।
অন্যরা পৌঁছানোর আগেই তারা সেখানে পৌঁছে গিয়েছিলেন, এলাকার মানুষদেরকে সাথে নিয়ে নেমে পড়েছিলেন উদ্ধার অভিযানে। চলুন শুনে আসি তাদের মুখ থেকেই সে সময়টির কিছু বর্ণনা। রানা প্লাজা ধ্বংসের দিন যখন আমরা শুনলাম 1 ঘন্টার মধ্যে আমরা সেখানে যে 12টা টিম পৌঁছানোর পর আমরা দেখি যে মানুষের হাহাকার, কান্নাকাটি করতেছে। কেউ বলতেছে বাঁচান, কেউ বলতেছে আমাকে উদ্ধার করেন, কারো হাত এঁটে আছে, কারো বা অর্ধেক শরীর বিল্ডিং এ বেঁধে আছে। তখন আমরা দেখি যে আমরা শুধু না, এলাকার যারা জনগণ ছিল তারাও ঝাঁপিয়ে পড়তেছে সবাইকে উদ্ধার করার জন্য। তারপরে আমরা 12টা টিম দীর্ঘ 15টা দিন আমরা রানা প্লাজার উদ্ধার কর্মে নিয়োজিত ছিলাম। উদ্ধার পরবর্তী আমাদের কাজটা ছিল এনাম মেডিকেল ক্লিনিকে, যেখানে আমাদের যারা পেশেন্ট আসছিল, মানে রোগী, শ্রমিকরা, তারা যেন ঠিকভাবে হসপিটালে ঢুকতে পারে, গাড়িগুলো, অ্যাম্বুলেন্সগুলো, সে ক্রাউড ম্যানেজমেন্টটা ছিল আমাদের দায়িত্বে। পরবর্তীতে আমরা দেখলাম যে হসপিটালে অনেক ধরনের মেডিসিনের প্রয়োজন হলো। তখন আমরা সোশ্যাল মিডিয়ামের মাধ্যমে, প্লাস অনেক ব্যক্তিরা ছিলেন ফেসবুকে যারা অনেক জনপ্রিয়, ওদের মধ্যে অনেক ত্রাণ এসছে, প্লাস আমাদের স্মাইল ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে কিছু ত্রাণ ছিল আমাদের। তো সেভাবে আমরা চেষ্টা করছিলাম যে যেভাবে ড্রাই ফুড, পানি বা মেডিসিনগুলো যেন সরবরাহ করতে পারি বা ওইখানে যেন কোনো সমস্যা না হয়। ওইখানে আমরা যেটা দেখলাম যে সাধারণ মানুষের অনেক অংশগ্রহণ। আরেকটা এক্সপিরিয়েন্স হচ্ছে আমার শেয়ার করি যে একজন হুইল চেয়ারে করে একজন লোক আসলো, তার ছেলে তাকে তার হুইল চেয়ারটা ঠেলছে পিছন দিক দিয়ে, আর সে তার হাতে করে খিচুড়ি রান্না করে নিয়ে আসছে যারা সেখানে আত্মীয় স্বজন ছিল তাদেরকে দেওয়ার জন্য। তো এটা দেখার পরে আমাদের খুব ইমোশনাল হয়ে গেছিলাম যে আসলে আমরা সুস্থ স্বাভাবিক মানুষ অনেকেই আমরা হয়তো যাইনি, সামর্থ্য থাকা সত্ত্বেও দিতে পারেনি, কিন্তু একজন প্রতিবন্ধী সেও এখানে এসে সবার সাথে অংশগ্রহণ করেছে, ঝাঁপিয়ে পড়েছে সবার মানে দুর্যোগের সময় এসে। স্বাগত জানাচ্ছি আমাদের সাথে স্মাইল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং সভাপতি কাজী তাইফ সাদাতকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো তাইফ, আপনার সাথে অনেক কথা আছে, আমরা সাভার নিয়ে কথা বলবো, ওখান থেকে প্রাপ্ত শিক্ষা নিয়ে কথা বলবো। তার আগে আমাদের একটা বিরতিতে যেতে হবে। আমরা ফিরে আসছি ছোট্ট একটা বিরতি থেকে।